আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো 12 অধ্যায়ের বেসিক কনসেপ্ট নিয়ে। তো 12 অধ্যায়ের বেসিক কনসেপ্টকে আমরা মোট 3টা অংশে ভাগ করেছি। একটা হচ্ছে গৃহস্থালী রসায়ন, আর একটা পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন, আর একটা হচ্ছে কৃষি ও শিল্পক্ষেত্রের রসায়ন। তো এর প্রথম যে পার্ট আছে গৃহস্থালী রসায়ন, আমরা এখন এই পয়েন্ট নিয়ে কথা বলবো, এগুলো নিয়ে এখন আলোচনা করা হবে। তো আমরা বেসিক্যালি এখানে ফোকাস করেছি আমাদের খাদ্যের যে রসায়নটা, খাদ্যে ব্যবহৃত রসায়নটাকে আমরা আসলে এই অংশে আলোচনা করব। তো চলো আমরা এখন তাহলে যেরকম বেকিং সোডা, তারপরে হচ্ছে বেকিং পাউডার, কোমল পানীয়, যেরকম এইভাবে আমরা এই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। আমাদের শুরুর অংশে এসেছে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড। তো আমরা জানি যে খাবার লবণের রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড। এর সংকেত কি? NaCl। এটি একটি আয়নিক যৌগ এবং এখানে ধাতু হিসেবে থাকে সোডিয়াম প্লাস এবং অধাতু হিসেবে থাকে মানে ধাতব আয়ন হিসেবে থাকে সোডিয়াম আয়ন এবং অধাতব আয়ন হিসেবে থাকে ক্লোরাইড আয়ন। তাহলে এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এরা পরস্পর একত্রিত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। আচ্ছা, 2 নম্বরে যাচ্ছি, সোডিয়াম ক্লোরাইডের উৎপাদন। আচ্ছা, তো দেখো সাগরের পানিতে কিংবা মাটির তলদেশে খনিজ পদার্থ হিসেবে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়। সমুদ্রের লবণাক্ত পানি ছোট ছোট প্লটে আটকে রেখে সূর্যের তাপে বাষ্পীভূত করে লবণের স্তর তৈরি করা হয়। তোমরা দেখবে যেটা আমাদের বইয়ের মধ্যে চিত্রটা আছে, এখানে যেটা বোঝানো হচ্ছে যে ধরো আমরা একটা ল্যান্ড সিলেক্ট করি সমুদ্রের পাশে, দেন এইখানে এরকম আমরা এরকম গর্ত করি। এরপরে কি করে দেখো, এরপরে হচ্ছে কি যে সমুদ্রের পানি জোয়ারে যখন পানি ভরাট হয়ে যায় তখন আমরা ওইটাকে আটকে দেই, গর্তগুলোতে আমরা মাটি ভরাট করে আমরা পানিটাকে আটকে রাখি আটকে রেখে সূর্যের তাপে ওই পানিটাকে আমরা বাষ্পীভূত করে দিই। তার মানে এই যে এই অংশগুলোতে কি হয়, পানি আটকা পড়ে যায়, এইসব অংশে পানি আটকা পড়ে যায়। হ্যাঁ, এই সকল অংশে পানি আটকা পড়ে যায়। সূর্যের তাপে পানি কি হয়, আস্তে আস্তে বাষ্পীভূত হয়ে যায়, কিন্তু লবণ তো বাষ্পীভূত হয় না, কেননা লবণের স্ফুটনাঙ্ক 1465°C। তো এই এত তাপমাত্রা তো সূর্যের তাপ থেকে আসবে না, মানে ভূপৃষ্ঠে এত তাপ সূর্যের তাপ থেকে আমরা পাবো না। ফলে লবণটা আস্তরণ আকারে নিচে পড়ে যায় আর পানিগুলো বাষ্পীভূত হয়ে উড়ে যায়, দেন সেখান থেকে আমরা আসলে লবণটাকে সংরক্ষণ করি। এই কথাটা এখানে বলতেছে যে পানি ছোট ছোট প্লটে আটকে রেখে সূর্যের তাপে বাষ্পীভূত করে লবণের স্তর তৈরি করা হয়। যখন পানি সম্পূর্ণ শুকিয়ে যায় তখন আমরা স্ফটিক হিসাবে আমরা লবণ দেখতে পাই এবং সেই লবণ সংগ্রহ করা হয়। একে সল্ট হারভেস্টিং বলে, খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। সল্ট হারভেস্টিং বলতে কি বুঝো? সো আমরা এই যে প্রসেসটা আছে এই প্রসেসটাকে আমরা সল্ট হারভেস্টিং বলতেছি। তো দেন আমরা সেই অপরিশোধিত বলতে কি, সেই ওই সময় যে লবণটাকে আমরা সংগ্রহ করি ওটার মধ্যে কাদা বালু টালু বিভিন্ন জিনিস মিশ্রিত অবস্থা থাকে, এটাকে আমরা শিল্প কারখানায় বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা খাবার উপযোগী করে তুলি আর কি। সর্বশেষ মানুষের পুষ্টির জন্য প্রয়োজনীয় উপাদান পটাশিয়াম আয়ন আয়োডিন মিশিয়ে প্যাকেটজাত এবং বাজারজাত করা হয়। অর্থাৎ ফার্স্টে আমরা সল্ট হারভেস্টিং করি, এরপরে সেই লবণটাকে আমরা ওই সল্ট হারভেস্টিং এর সময় যে লবণটা, সেই লবণটা 100% বিশুদ্ধ না, সেখানে কাদা বালু বা অন্যান্য উপাদান মিশ্রিত অবস্থায় থেকে যায়। এটাকে আমরা শিল্প কারখানা নিয়ে সুন্দরভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং সোডিয়াম ক্লোরাইডের সাথে সাথে আমরা কখনো কখনো ক্যালসিয়াম ক্লোরাইড, কখনো কখনো পটাশিয়াম আয়ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আয়োডিন মিশ্রিত করা হয়। আয়োডিন আমাদের এই যে গলগণ্ড রোগের যে পুষ্টিজনিত যে অভাব, সেই অভাবগুলো দূর করে, ইত্যাদি ইত্যাদি কারণে আমরা এরকম লবণটাকে আমরা এভাবে প্রক্রিয়াজাত করে থাকি। আচ্ছা, গেল সোডিয়াম ক্লোরাইডের উৎপাদন এবং প্রস্তুতি। আচ্ছা, এবারে আসো সোডিয়াম ক্লোরাইডের ব্যবহার, সোডিয়াম ক্লোরাইডটা আসলে কোন কোন কাজে লাগে। 1 নাম্বার দেখো, খাবারের স্বাদ বৃদ্ধি এবং রান্নার একটি অপরিহার্য উপাদান। তার মানে এটাকে আমরা মশলার সাথে কম্পেয়ার করতে পারি, যদিও মশলা না, কিন্তু মশলা জাতীয় উপাদানের মতো লবণটাকেও আসলে ক্রয় করা হয়। আচ্ছা, শিল্প কারখানায় সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগ প্রস্তুতকরণে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। কিভাবে? এখানে ফলো করো। তোমার কাছে যদি লবণ থাকে, তুমি যদি সেই লবণের সাথে পানি মিশাও তখন কি উৎপন্ন হবে? HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে কি, লবণ এবং পানি বিক্রিয়া করার মাধ্যমে, লবণ এবং পানি ইন্ডিভিজুয়ালি বিক্রিয়া করার মাধ্যমে কি পেতে পারি আমরা? এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। 3 নাম্বার, ঔষধ শিল্পে স্যালাইন তৈরিতে, আমাদের স্যালাইন তৈরিতে কিন্তু খাদ্য লবণ অপরিহার্য একটা উপাদান। খাদ্য লবণের উপস্থিতি ব্যতীত কখনো স্যালাইন প্রস্তুত করা যাবে না। আচ্ছা, মাছ মাংস আচার দীর্ঘদিন পচনমুক্ত রাখতে জারণ বা প্রিজারভেশন প্রক্রিয়ায়। সবচেয়ে বিশেষ কথা হচ্ছে মাছ সংরক্ষণে। আমরা জানি নোনা ইলিশ বলতে একটা কথা আছে, সেই নোনা ইলিশটা কি দিয়ে তৈরি হয়? আমাদের ইলিশ মাছকে আমরা লবণের মধ্যে রেখে দেই, এই ইলিশ মাছকে লবণ দিয়ে চাইলে অনেকদিন সংরক্ষণ করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে লবণ কিন্তু একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, সেই ইলিশ মাছকে সংরক্ষণ করতে পারে দীর্ঘদিন। আচ্ছা, আর 5 নাম্বার দেখো, সাবান, ডিটারজেন্ট, টেক্সটাইল শিল্পের কাপড়ের রং স্থায়ী করতে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। সাবান শিল্পে আমরা যে সোপ কেকটা পাই,
মানে মূলত সাবান শিল্পে সাবান এবং গ্লিসারিন একত্রিত হয়ে থাকে। তো সাবান এবং গ্লিসারিন একত্রিত হয়ে থাকলে সেখান থেকে আমরা সাবানের স্তরটাকে উপরে যাতে ফেনার মতো করে ভেসে ওঠে, এই জন্য তার মধ্যে আমরা লবণ, সোডিয়াম ক্লোরাইড লবণ অ্যাড করি। এই সোডিয়াম ক্লোরাইড লবণ কি করে, সাবানটাকে উপরে তুলে নিয়ে আসে, দেন এই লবণটা মানে দেন এই সাবানটুকুকে আমরা পরবর্তীতে পৃথক করি। এই জন্য বলতেছে সাবান, ডিটারজেন্ট, টেক্সটাইল শিল্পে কাপড়ের রং স্থায়ী করতে প্রধান কাঁচামাল হিসেবে আমরা এগুলোকে ব্যবহার করি। আচ্ছা, গেল এটা। আমরা লবণের পরে আমাদের পরবর্তী খাদ্য উপাদানের নাম হলো বেকিং পাউডার। বেকিং সোডা বা খাবার সোডা এবং বেকিং পাউডার, এটা হচ্ছে আমাদের পরবর্তী খাদ্য উপাদান লিস্টে আছে। আসলে এখন আমরা এদেরকে সাজানোটা একটু দেখি যে কীভাবে বিক্রিয়াগুলো করব এবং এক্সামে আসলে আমরা আসলে কীভাবে এখান থেকে আলোচনা করব। তো প্রথমে বলতেছে বেকিং সোডা বা খাবার সোডা, এটি একটি বিশুদ্ধ রাসায়নিক যৌগ যার রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। কার বলতো? ফার্স্টে কিন্তু আমরা বেকিং সোডা নিয়ে কথা বলতেছি, এরপরে কথা বলবো বেকিং পাউডার নিয়ে। দুইটা উপাদান একদম 100% সেম না। বেকিং সোডা বলতে মূলত সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে বোঝানো হয়। এই যে এখানে বলতেছে যে একটি রাসায়নিক যৌগ, তার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, একে সোডিয়াম বাইকার্বনেটও বলা হয়। এর সংকেত হচ্ছে NaHCO3। তাহলে এটা এমসিকিউতে যদি আসে যে খাবার সোডা রাসায়নিক সংকেত কি, অ্যান্সারটা হবে NaHCO3। আচ্ছা, এবারে যাচ্ছি। তাহলে যদি শুধুমাত্র খাবার সোডা, মানে যদি প্রশ্ন আসে শুধুমাত্র খাবার সোডা, তখন অ্যান্সার হবে NaHCO3 বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এবারে আসো বেকিং পাউডার। দেখো বলতেছে যে বেকিং পাউডার হলো একটি রাসায়নিক গাজন যা বেকিং সোডা ও একটি মৃদু অ্যাসিড যার নাম টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিডের সংকেত কি? C4H6O6। ঠিক আছে, তাহলে বেকিং পাউডারের মধ্যে বেকিং সোডা তো থাকবেই, এর সাথে আমরা টার্টারিক অ্যাসিড মিশাবো। এদের হচ্ছে কি যে কর্নস্টারের মিশ্রণ, একটা মিশ্রণকে আমরা কি বলতেছি? বেকিং পাউডার বলতেছি। তো এবারে আসো আমরা এখন বেকিং সোডা প্রস্তুত করব, দেন সেখান থেকে আমরা বেকিং পাউডার প্রস্তুত করব। তোমরা এই বিক্রিয়াটাকে একটু ভালো মতো দেখো আমরা কিভাবে বিক্রিয়াটাকে করতেছি। আচ্ছা, আসলে বিক্রিয়াটা আমরা একটা ফার্স্টে বুঝবো। বিক্রিয়াতে বলতেছে যে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া এবং পানি এরা পরস্পরের সাথে মিলিত হবে। তো ফার্স্টে চিন্তা করো, এখান থেকে একটা হাইড্রোজেন এখানে দেই আমরা, হাইড্রোজেন, তাহলে NH3 আর হাইড্রোজেন মিলে কি হবে? NH4 হবে। তাহলে এই হচ্ছে আমার NH4। আর এখান থেকে অ্যানাদার যে হাইড্রোজেনটা অবশিষ্ট আছে, কারণ পানির মধ্যে দুইটা হাইড্রোজেন, এখানের অ্যানাদার হাইড্রোজেন হচ্ছে কি এই, আর এই অক্সিজেনটাকে দাও এইখানে, ফলে কি হচ্ছে? CO2 অক্সিজেন পেয়ে হয়ে যাচ্ছে CO3। তার মানে অ্যামোনিয়াম বাইকার্বনেট বা অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট পাচ্ছি আমরা প্রথম ধাপ থেকে। এরপরের ধাপে আমরা অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং সোডিয়াম ক্লোরাইডকে আমরা একত্রিত করব। দেখো নেক্সট ধাপ, অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং সোডিয়াম ক্লোরাইডকে আমরা একত্রিত করব। এইখান থেকে দেখো বিক্রিয়াটা কি হচ্ছে, এখান থেকে অ্যামোনিয়াম মূলক হচ্ছে পজিটিভ আর হাইড্রোজেন কার্বনেট মূলক হচ্ছে নেগেটিভ, সোডিয়াম পজিটিভ, ক্লোরিন নেগেটিভ। আচ্ছা, তো অ্যামোনিয়াম মূলক যাবে ক্লোরিনের সাথে, উৎপন্ন করবে কি? উৎপন্ন করলো এই যে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, পজিটিভ অংশ যাচ্ছে অপরের নেগেটিভ অংশের সাথে। সো অ্যামোনিয়াম এবং ক্লোরিন মিলে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, আর সোডিয়াম আর হাইড্রোজেন কার্বনেট মিলে হয়ে যাচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট পাচ্ছি আমরা, এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকেই বলা হয় মূলত বেকিং সোডা। ওকে, তাহলে ফার্স্ট আমরা আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। এবারে আসো নেক্সট পয়েন্টে। আচ্ছা, নেক্সট পয়েন্টে কি বলেছে দেখো, নেক্সট পয়েন্টে আমরা এতক্ষণ যাবত যেই কাজগুলো করেছি তার একটা শর্ট ডেসক্রিপশন আমাদেরকে এখানে দেওয়া আছে। দেখো আমি একটু বলতেছি যে এখানে যেটা বলতেছে, প্রথমেই পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করা হয় এবং একটা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হয়। প্রস্তুতকৃত দ্রবণকে অ্যামোনিয়া গ্যাস এবং পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্বারা সম্পৃক্ত করা হয়। অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উভয় মিলে, অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উভয় মিলে সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত করে এবং সেখান থেকে আমাদের এই একত্রে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন হয়। এই অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং সোডা উৎপন্ন করে। অর্থাৎ সহজ হিসাব, আমরা বিক্রিয়ার যে স্টেপগুলো এখানে ফলো করেছি সেই স্টেপগুলোর কথা এখানে কি করা হয়েছে, বলা হয়েছে। তার মানে আমাদের এখানে যদি এক্সামে আসবে কোনটা, এক্সামে আসলে মূলত এই বিক্রিয়াটাই আমার কাছে জানতে চাইবে যে বেকিং সোডা প্রস্তুতির বিক্রিয়াটাকে লিখো, তখন আমরা এই বিক্রিয়া এবং এর সাথে যে শর্ট যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন লিখে দিলে আমাদের এখান থেকে অ্যান্সারটা ফুলফিল হয়ে যাবে।
তো আসো আমরা বেকিং সোডা নিয়ে কথা বললাম, এবারে কথা হবে বেকিং পাউডার নিয়ে। তো বেকিং পাউডার কি বলছে যে আমরা একটু আগে যে বেকিং সোডা পেয়েছিলাম, এই বেকিং সোডার সাথে যদি টার্টারিক অ্যাসিড যোগ করা হয় তখন সেখান থেকে উৎপন্ন হবে সোডিয়াম টার্টারেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তো এই যে দেখাই বেকিং সোডা টার্টারিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে সোডিয়াম টার্টারেট। ফলো করো, এখানে C4 হাইড্রোজেন দুইটা এখান থেকে কমিয়ে ফেলতেছি, তাহলে H4। দেন দেখো এখানে 2 অণু নেওয়া হচ্ছে, তার মানে Na2 আর O6 তার মানে আমরা প্রথম ধাপ থেকে পাচ্ছি কি, দুইটা সোডিয়াম চলে গেল এখান থেকে, তাহলে এখানে দুইটা হাইড্রোজেন কার্বনেট আয়ন আছে আর দুইটা হাইড্রোজেন আছে। আচ্ছা, সো এইখান থেকে আমরা কিন্তু তৈরি করতে পারি অনায়াসে 2 অণু কার্বন ডাইঅক্সাইড। কি হবে একটু যদি দেখো, হাইড্রোজেন কার্বনেট HCO3 এখান থেকে ভাগ করে কি পাওয়া যায়, কার্বন ডাইঅক্সাইড। আর কি পাওয়া যায় বলো তো, OH পাওয়া যায়। এখন যদি এইটা দুইটা হয় তাহলে এটাও দুইটা এটাও দুইটা, মানে OH মূলক দুইটা, OH মূলক দুইটা, তাহলে এখানে দুইটা OH আর এখানে আছে দুইটা হাইড্রোজেন। মনে আছে কিনা H6 থেকে আমরা H4 নিয়েছি, তাহলে এখানে কি দুইটা হাইড্রোজেন আছে, দুইটা OH আর দুইটা হাইড্রোজেন মিলে 2 অণু পানি, আর এখানে 2 অণু কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, তো এই যে আমরা বেকিং সোডা থেকে বেকিং পাউডার প্রস্তুত করলাম টার্টারিক অ্যাসিডের সাহায্যে, এখানে আমরা পেয়ে যাব কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্যই কিন্তু মূলত মিশ্রণটা কি হবে, মূলত মিশ্রণটা ফুলে উঠবে। আমরা যে বলি যে কেক বা পাউরুটি যেটা ফুলে ওঠে, কেন ফুলে ওঠে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উপস্থিতির জন্যই কিন্তু এটা ফুলে ওঠে। আচ্ছা, এবারে আসো আমরা তাহলে এইটুকু তো বুঝতে পেরেছি। নেক্সটে আমরা যাচ্ছি বেকিং পাউডারের ব্যবহার, মানে কোন কোন কাজের জন্য মূলত বেকিং পাউডারটা ইউজ করা হয়। আচ্ছা, আসো আমরা এখন বেকিং পাউডারের ব্যবহার সম্পর্কে জানবো যে কোন কোন কাজে বেকিং পাউডার মানে ইউজ করা হয়। নাম্বার 1 বলতেছে যে বেকিং পাউডার তাপ প্রয়োগে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কথা বলছিলাম, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্বারা কেক, পেস্ট্রি, মাফিন বলতে আটার মানে আটার যে খামিরটা আর কি, সেই খামিরটাকে আমরা হচ্ছে কি যে মানে ফুলিয়ে মানে নরম উপাদান হিসেবে ব্যবহার করার জন্য এটা আসলে ব্যবহার করা হয়। আচ্ছা, ইস্টের বিকল্প হিসেবে দ্রুত খামির ফুলাতে ব্যবহার করা ইস্ট। আমরা জানি ইস্টের সবাত শ্বসনের ফলে কি হয়, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেককে ফুলাতে পারে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা ইস্টের বিকল্প হিসেবে বেকিং পাউডার ব্যবহার করতে পারি। রান্নাঘরের তেল চিটে দাগ বা রূপার গয়না পরিষ্কার করতে পরিষ্কারক হিসেবে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ব্যবহার করা হয়। পানির পিএইচ এর ভারসাম্য রক্ষা করতে ব্যাকটেরিয়া বৃদ্ধি কমিয়ে সতেজ রাখার জন্য বেকিং পাউডার ব্যবহার করা হয়। 5 নাম্বার দেখো, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। আচ্ছা, 5 নম্বরের বিক্রিয়াটা আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা দেখো এখানে কি বলছে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং HCl, তাহলে সোডিয়াম আর ক্লোরিন মিলে উৎপন্ন করবে কি, সোডিয়াম ক্লোরাইড। কার্বন এবং একটা অক্সিজেন মিলে উৎপন্ন করতেছে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এখানে CO2 হবে, CO2 কার্বন ডাইঅক্সাইড। আর উৎপন্ন হবে কি দেখো, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে আছে একটা অক্সিজেন, মিলে উৎপন্ন হবে H2O পানি। তার মানে তুমি বলতে পারো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মানে বেকিং সোডা কি করতে পারে, পেটের অ্যাসিডিটি দূর করতে পারে। আমরা অনেক সময় হয় যে পেটে যদি সমস্যা হয়, আমাদের পেটে কখন সমস্যা হয়, যদি পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড বেড়ে যায় তখন আমাদের পেটে সমস্যা হয়। তো এইখানে এই কথাগুলোই বলতেছে যে পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, আমরা একটু পড়ে দেখছি। পাকস্থলী থেকে যখন অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় তখন বেকিং পাউডারের মূল উপাদান বেকিং সোডা বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট তার সাথে প্রশমন বিক্রিয়া করে লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। ফলে পাকস্থলীর উচ্চ অম্লতা কমে গিয়ে পিএইচ স্বাভাবিক অবস্থায় আসে, অর্থাৎ এটি অ্যান্টাসিড হিসেবে কাজ করে। মানে আমরা এখান থেকে অ্যান্টাসিড ট্যাবলেটের মতো কাজ করতে পারি। কাকে বলতো, বেকিং পাউডারকে। তাহলে বেকিং পাউডার থেকে দেখো মেইনলি এখান থেকে যে যতগুলো আসতে পারে এর পয়েন্টগুলো বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এর পরের পার্টকে দেখো, এর পরের পার্ট আরেকটা পয়েন্ট এখানে আমাদেরকে বলেছে, সেই পয়েন্টটা এখানে আমরা পড়ছি যে রান্নাঘরে তেলের আগুনে বা ছোটখাটো বৈদ্যুতিক আগুনে ফায়ার এক্সটিংগুইশার না থাকলে এর পরিবর্তে বেকিং পাউডার ব্যবহার করলে তা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এবং আগুনকে বন্ধ করে দেয়। মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যে বেকিং পাউডারের মধ্যে থেকে কিন্তু মানে বেকিং সোডার মধ্যে থেকে পাওয়া যায় কি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে এই যে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস আগুনকে নিভাতে পারে। তো ফায়ার এক্সটিংগুইশার যদি না থাকে তখন কি হবে, তখন আমরা এই বেকিং পাউডার থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস করতে পারবো এবং সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস তোমার আগুনকে নিভাতে পারবে। ওকে, গেল। তো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশ। দেখো পরবর্তী অংশের নাম হচ্ছে সিরকা বা ভিনেগার।
আচ্ছা, সিরকা বা ভিনেগার কি দেখো, অ্যালকোহলের সাথে আমরা যা অক্সিজেন নিব, এখানে অ্যাসিটোব্যাক্টর কাজ করবে, তাপমাত্রা হবে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস হলে এখান থেকে আমরা জৈব অ্যাসিড এবং পানি প্রস্তুত করতে পারবো। বিক্রিয়াটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমি বিক্রিয়াটাকে একটু বড় করে দেখাচ্ছি। আচ্ছা, বিক্রিয়াটা কীরকম হচ্ছে ফলো করো। প্রথমত এখান থেকে একটা হাইড্রোজেন তুমি OH মূলককে দাও, CH2 ছিল, এখান থেকে একটা হাইড্রোজেন আমরা যদি OH মূলককে দেই, তাহলে OH মূলক এবং হাইড্রোজেন মিলে কি উৎপন্ন হবে? H2O, পানি উৎপন্ন হবে। OH মূলক এবং হাইড্রোজেন মিলে উৎপন্ন হবে H2O বা পানি। তাহলে বাকি থাকছে কি দেখো, বাকি থাকতেছে এখান থেকে CH3, বাকি থাকতেছে এখান থেকে CH3, এখানে আছে একটা কার্বন, এই সেই কার্বন, এখানে আছে দুইটা অক্সিজেন, এই সেই দুইটা অক্সিজেন, আর এখানে আছে দেখো হাইড্রোজেন দুইটা ছিল, যার একটা তো তুমি OH মূলক দিয়েছো, তাহলে আরও যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা হচ্ছে যেটাকে বলা হয় ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডই ভিনেগার নামে পরিচিত, বা ভিনেগারের মূল উপাদান ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, ওকে। আচ্ছা, এবারে আসলে ভিনেগারের ব্যবহারটা কি, আসলে ভিনেগারকে কোন কোন কাজে ব্যবহার করা হয়? ভিনেগারকে মূলত দেখো, ভিনেগারের ব্যবহারে আমরা এই কথাটাই বর্ণনা করব। দেখো এখানে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডকে যখন তুমি ভাঙবা তখন কি পাবো? দুইটা আয়ন পাবা, একটা পাবো তোমরা ইথানয়েড আয়ন, আর একটা পাবো তোমরা হাইড্রোজেন আয়ন। একটা পাবো আমরা ইথানয়েড আয়ন, আর একটা পাবো আমরা হাইড্রোজেন আয়ন। এখন এই যে হাইড্রোজেন আয়নটা পাচ্ছি, এই হাইড্রোজেন আয়নটার সংস্পর্শে যখন অণুজীব আসবে, হাইড্রোজেন আয়নের সংস্পর্শে যখন অণুজীব সমূহ আসবে, তখন সেই অণুজীব সমূহ কি হয়ে যাবে? মৃত হয়ে যাবে। কেন বলতো? কারণ হাইড্রোজেন আয়নের সংস্পর্শে অণুজীবরা সার্ভাইভ করতে পারে না বা বাঁচতে পারে না। সো যদি আমরা হাইড্রোজেন আয়নের সংস্পর্শে অণুজীবদেরকে আনি, তখন সেই অণুজীবগুলো কি হবে? মারা যাবে। আচ্ছা, সো এইটাই বলতেছে, নিচে আমাদের এটার ব্যাখ্যা লেখা আছে যে এখানে একটা অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। এই অম্লীয় পরিবেশ কি করতে পারে? সেই অণুজীব মানে ব্যাকটেরিয়া যারা আছে, যারা খাদ্যকে পচিয়ে ফেলে, এই ব্যাকটেরিয়ার প্রোটিনের স্ট্রাকচারটাকে ধ্বংস করে ফেলে, ভেঙে ফেলে, ফলে সেখানে ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারে না এবং খাবারটা কি থাকে? অনেকদিন ভালো থাকে। আচ্ছা, আমরা যাচ্ছি সর্বশেষ মানে খাদ্যের বা গৃহস্থ ছেলের সর্বশেষ পার্ট, কোমল পানীয়। এখন আসলে কোমল পানীয় ফার্স্ট অফ অল প্রস্তুতি। কোমল পানীয় প্রস্তুত করা যায় কি দেখো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানিকে উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় ফলো করলে তুমি সেখান থেকে কি পাচ্ছ? কার্বনিক অ্যাসিড পাচ্ছ। কার্বনিক অ্যাসিডের সংকেত কি? H2CO3। কিভাবে তৈরি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে আমরা উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় যখন আমরা একত্রিত করব, তখন সেখান থেকে কার্বনিক অ্যাসিড তৈরি হবে। আচ্ছা, এবারে তো এখানে নেক্সটে দেখো এটাকে কি বলছে, যে প্রথমে চিনি, ফ্লেভার এবং প্রয়োজনীয় কেমিক্যাল মিশিয়ে সিরাপ তৈরি করা হয়, এরপরে উচ্চ চাপে সেটার সাথে কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে সেখান থেকে আমরা কার্বনিক অ্যাসিড প্রস্তুত করে কোমল পানীয় প্রস্তুত করতে পারি। দেখো আমাদের বাজারে যত কোমল পানীয় আছে, যেরকম আমরা কি চিনি, কোকাকোলা চিনি, 7 আপ চিনি, স্প্রাইট চিনি, যত কোমল পানীয় আছে সমস্ত কোমল পানীয়ের মধ্যেই কিন্তু কার্বনিক অ্যাসিড থাকে। এখন দেখো এক একটার মানে কোনোটা দেখতে একটু কালো হয়, কোনোটা দেখতে নর্মাল পানির মতো হয়, এই সমস্ত কিছু, কোনোটা দেখতে আবার অরেঞ্জ ফ্লেভার বা অরেঞ্জের মতো দেখতে হয়, ফান্টা অথবা ফ্রুটো। এই আচ্ছা, ফ্রুটো বাদ, এটা জাস্ট জুস, কিন্তু ফান্টা বা এই জাতীয় যেগুলো আছে এদের সবার মধ্যে কার্বনিক অ্যাসিড থাকে, কিন্তু এখানে রং এবং ফ্লেভার এই দুইটা অনেক বেশি কাজ করে। আচ্ছা, এবারে আসো কোমল পানীয়র ব্যবহার। কোমল পানীয়র দুইটা কাজে মানে প্রচুর ব্যবহার করা হয়। নাম্বার 1 কি বলছে দেখো, তৃষ্ণা মেটাতে, গরম বা ক্লান্তিতে তাৎক্ষণিক সতেজতার জন্য আমরা এই কোমল পানীয়টা ব্যবহার করি। তো তৃষ্ণা এবং সতেজতা এর জন্য আমরা এটা ব্যবহার করি, নাম্বার 1। নাম্বার 2 যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, নাম্বার 2 পয়েন্টটা গুরুত্বপূর্ণ, কি বলতেছে দেখো, কোমল পানীয়র মূল উপাদান কার্বনিক অ্যাসিড পাকস্থলীতে থাকা পরিপাকের এনজাইম পেপসিনের কাজ করার জন্য প্রয়োজনীয় অম্লীয় পরিবেশ তৈরি করে পরোক্ষভাবে ভূমিকা রাখে, অর্থাৎ ভারী খাবার হজমে কার্বনেটেড পানীয় সহায়তা করে। তাহলে সহজ হিসাব, আমাদের কোমল পানীয় কি করে? আমাদের পাকস্থলীর জন্য পাকস্থলীতে খাদ্য পরিপাকের জন্য বিভিন্ন এনজাইম থাকে, তো এই এনজাইমগুলোকে তারা সক্রিয় করে তোলে। বিশেষ করে একটা এনজাইমের নাম, যার নাম হচ্ছে পেপসিন। এই পেপসিনের জন্য একটা অম্লীয় পরিবেশ দরকার। এই অম্লীয় পরিবেশটা কে সরবরাহ করতে পারে? অম্লীয় পরিবেশটা সরবরাহ করতে পারে আমাদের কার্বনিক অ্যাসিড, কারণ সেটা যেহেতু সেটা একটা অ্যাসিড, সে অম্লীয় পরিবেশ সৃষ্টি করতে পারে এবং এই অম্লীয় পরিবেশে খাদ্যর পরিপাকটা অনেক ভালো হয়। যার কারণে আমরা যখন কোনো হেভি খাবার দাবার করি, লাইক কোনো একটা ফাংশনে যাই, কোনো একটা জায়গায় গিয়ে যখন আমরা একটু বেশি খাই, তখন কিন্তু আমরা এরকম কোমল পানীয় গ্রহণ করে থাকি। ওকে, তো
তো তাহলে আমাদের এই ছিল মূলত গৃহস্থালী রসায়ন। এখানে আমরা মোট 4টা পয়েন্ট নিয়ে কথা বলেছি। আমরা ফার্স্ট অফ অল কোমল পানীয় নিয়ে কথা বলেছি, আমরা সিরকা বা ভিনেগার নিয়ে কথা বলেছি, আমরা বেকিং সোডা নিয়ে কথা বলেছি, আমরা বেকিং পাউডার নিয়ে কথা বলেছি, আমরা খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড নিয়ে কথা বলেছি। সো তুমি 4টা অথবা 5টা যেটাই ধরো না কেন, এই পয়েন্টগুলোই আমাদের বইয়ের মধ্যে আছে। আমরা এদের ব্যবহার, বিক্রিয়া, প্রস্তুত প্রণালী সহ যাবতীয় যা যা কিছু আছে সব কিছুই তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই। নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।